সুন্দরবনের কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসে গবেষণা শুরু হলেও মাঝপথে তা থমকে গেছে। 1046 কিলোমিটার সুন্দরবনের বিভিন্ন খালে বিচরণের পর স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো 5টি কুমিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো 5 কুমির? কোন খাতে ব্যয় হলো গবেষণায় খরচ দেখানো প্রায় 27 লাখ টাকা? সেই কথা জানাচ্ছেন সহকর্মী কনক রহমান। জুলিয়েট, মধু, পুটিয়া, হারবাড়িয়া ও জোংরা এগুলো কোনো এলাকা বা মানুষের নাম নয়, এসবই কুমিরের নাম। করমজল থেকে স্ত্রী কুমির জুলিয়েট, মধু ও জোংরা, আর সুন্দরবন থেকে সংগ্রহ করা হয় পুরুষ কুমির পুটিয়া ও হারবাড়িয়াকে। এদের বয়স 10 থেকে 20 বছর। এরপর পৃথক সময়ে 5টি কুমিরের পিঠে অত্যাধুনিক স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে ছেড়ে দেওয়া হয়। উদ্দেশ্য নোনা পানিতে কুমিরের জীবনচারণ, অধিক্ষেত্র, বিতরণ ও ব্যবস্থাপনা। IUSN নেতৃত্বে ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় গত বছর 13ই মার্চ গবেষণার যাত্রা শুরু হয়েছিল। বাঘ বা অন্যান্য টেরিটোরিয়াল প্রাণীর মতো কুমিরও একটা টেরিটোরিয়াল প্রাণী। এরা অল্প কিছু এরিয়াতেই তাদের বিচরণ সীমাবদ্ধ থাকে। এরা আজকে এক জায়গায়, কালকে এক জায়গা, পরশু এক জায়গায় এরকম খুব বেশি বিচরণ করে না। তাদের অল্প কয়েক কিলোমিটারের ভিতরে তারা সবসময় সীমাবদ্ধ থাকে। তথ্য বলছে জুলিয়েটের স্যাটেলাইট ট্রান্সমিটার 72, মধুর 128, পুটিয়ার 83, হারবাড়িয়ার 53 ও জোংরার ট্রান্সমিটার সচল ছিল 64 দিন। এর মধ্যে জুলিয়েটের 145, মধু 170, পুটিয়া 204, হারবাড়িয়া 51 ও জোংরা 473 কিলোমিটার সুন্দরবনের বিভিন্ন খাল ঘুরেছে। জোংরা বাঘেরহাট, বরিশাল, পিরোজপুর ঘুরে আবার সুন্দরবনে ফিরে আসলেও অপর 4 কুমির বনের ভেতরের খালেই ঘুরেছিল। সর্বমোট 5 বর্গ কিলোমিটার বিচরণের পর সর্বশেষ চলতি বছরের 19শে এপ্রিল কুমির পুটিয়ার স্যাটেলাইটের অস্তিত্ব পাওয়া গেলেও অপর 4টি কুমিরের স্যাটেলাইট বিচ্ছিন্ন হয় গত বছরের জুলাইয়ে। 5টি কুমির এখন কোথায়, কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা? স্যাটেলাইট বিচ্ছিন্ন হওয়ার পর এমন প্রশ্ন ঘুরপাক খেলেও তদারকে দায়িত্বে থাকা বন বিভাগের এই কর্তার ব্যাখ্যা, বেঁচে আছে 5 কুমির। নিখোঁজ না, এটা সিগন্যাল দিচ্ছে না। সিগন্যাল এটা সাধারণত এর একটা ব্যাটারি থাকে, ব্যাটারির মেয়াদ থাকে। ব্যাটারি শেষ হয়ে গেলে পরে আর সিগন্যাল পাওয়া যায় না। আর লবণ পানিতে আগে কখনোই এরকম গবেষণা হয় নাই। গড়ে 400 দিন সচল থাকা স্যাটেলাইট ট্রান্সমিটারগুলো এখন কাজ না করায় গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য কি পূরণ হয়েছে? কি বলছেন গবেষণা দলের প্রধান? কুমিরগুলো দিনে কি পরিমাণ ট্রাভেল করে আর কি, হোম রেঞ্জ কতটুকু, আমরা এটা বের করতে পারছি আর কি। সল্ট ওয়াটার ক্রোকোডাইল যেগুলো ছাড়া হবে মানে ভবিষ্যতে, সেইগুলা কতটুকু পরিমাণ ছাড়া যাবে, এই কুমিরগুলা আউটসাইড অফ দ্য সুন্দরবন চলে যায় কিনা, সেগুলো তো আমাদের ফুলফিল হয়েছে আর কি। তথ্য বিশ্লেষণে দেখা গেছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কুমিরও সুন্দরবনের নির্দিষ্ট স্থানে বিচরণ ও খাদ্য সংগ্রহ করে থাকে। কনক রহমান, 71, খুলনা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, কুমিরগুলোর সন্ধানে কি উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর যে উদ্দেশ্যে কুমিরগুলো ব্যবহার করা হয়েছিল তার কতটুকু পূরণ হয়েছে, এ বিষয়ে কি বলছেন তারা? হারবাড়িয়া, মধু এবং জোংরা এই 5টি কুমির আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জেগেছিল যখন আমি এই প্রতিবেদনটি তৈরি করি। তবে এই বিষয়ে বন বিভাগ এবং সংশ্লিষ্ট যারা গবেষক তারা বলছেন আপাতত বলা যাচ্ছে না যে এই 5টি কুমির কোথায় আছে। তাহলে প্রশ্ন করেছিলাম যে অত্যাধুনিক যে ট্রান্সমিটার বসানো হয়েছে, স্যাটেলাইট ট্রান্সমিটার, তাহলে এই ট্রান্সমিটার গুলো কাজ করছে না কেন? ট্রান্সমিটার গুলো কাজ করছে না যেই বিষয়টি তারা বললেন সেটা হচ্ছে যে লবণাক্ততার কারণে, এবং যেহেতু কুমিরগুলোর পিঠে প্রথমবারের মতো লবণাক্ত কুমিরের পিঠে এই ট্রান্সফরমার গুলো বসানো হয়েছে, সেই কারণে হয়তোবা ঠিক মতো কাজ করছে না। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কুমিরগুলো কোথায় আছে, তবে কুমিরগুলো বেঁচে আছে এটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। কারণ তারা বলছেন যে কুমিরগুলো যদি মারা যেত তাহলে আসলে বন বিভাগ এই বিষয়টি জানতো বা এই বিষয়ে তারা খোঁজ খবর রাখছেন। 2-1টা পশু পাখি মারা গেলে বন বিভাগের কর্তৃপক্ষ তারা বিভিন্ন
মাধ্যম দিয়ে বা তাদের সদস্যদের দিয়ে মাধ্যমে জানতে পারে যে বন্যপ্রাণী মারা গেছে। সুতরাং এখনো পর্যন্ত এই ৫টি কুমির মারা গেছে এমন ধরনের কোনো তথ্য উপাত্ত তাদের কাছে নেই। সুতরাং তারা ভাবছেন বা তারা ধরে নিয়েছেন যে ৫টি কুমির বেঁচে আছে, যেহেতু তবে স্যাটেলাইট ট্রান্সফরমার বা ট্রান্সমিটার সেটা কাজ করছে না এবং কাজ না করার ফলে তাদের গতিবিধি আসলে তারা এখন কি করছে, কি অবস্থাতে আছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা এই স্যাটেলাইট ট্রান্সফরমার গুলো বসিয়েছিলেন, সেগুলো আসলে এখন সেই উদ্দেশ্য এখনো তার হাসিল হচ্ছে না। স্বাভাবিকভাবে আমি প্রশ্ন রেখেছিলাম বন বিভাগের কাছে এবং গবেষক দলের কাছে যে তাহলে আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ হলো কিনা। তারা বলছেন যে ৯০ দিন তারা আশা করেছিলেন যে ৯০ দিন এই অত্যাধুনিক মেশিন কাজ করবে। ৯০ দিনের বেশি তাদের কাজ হয়েছে। একেকটি কুমির একটা সময় নিয়েছে। সুতরাং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ হয়েছে। তবে আরো কিছুদিন থাকলে হয়তোবা আরো ভালো কিছু ফলাফল তারা পেতেন। রহমান, অসংখ্য ধন্যবাদ। আমরা এই ব্যাপারে বিস্তারিত আরো জানবো পরবর্তী সংবাদ সংযোগে। যুক্ত থাকুন আপনি আমাদের সঙ্গে। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন কনক রহমান, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার ৫ ঘন্টা পর রেলপথ অবরোধ তুলে নেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাবুল হোসেনের তথ্য, অনুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। টানা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে মঙ্গলবার থেকে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অচল হয়ে যায় ঢাকা থেকে ময়মনসিংহ রেল চলাচল। এছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ করে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয় তারা। সংকট কাটাতে তাই উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গঠন করা হয় ৬ সদস্যের তদন্ত কমিটি। আর ছাত্র শিক্ষকদের নিয়ে আলোচনায় বসার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এরপরেই অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এরপর আবারও ট্রেন চলাচল শুরু হয়। বিশ্ববিদ্যালয় উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটা পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ছাত্রদের হল ত্যাগের নির্দেশ, এগুলো আছে। আবার ছাত্ররা তাদের দাবিতে অনড় আছে। সুতরাং এই দুই পক্ষকে একসাথে বসা ছাড়া কোন পর্যায়ে মিনিমাইজ করা যায় এটা তো আলোচনা না বসলে বলা যাচ্ছে না। প্রশাসনের আশ্বাসে বৈঠকে বসতে রাজি হয়েছেন আন্দোলনকারীরাও। তবে সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত সময় নেয় হতাশা প্রকাশ করেন শিক্ষার্থীরা। একটা আশঙ্কা আবারও ফিল করতেছি যে হয়তো কোনো এক সময় আমরা এভাবে আকস্মিকভাবে আবার বহিরাগত দ্বারা আক্রমণের শিকার হইতে পারি। তারা প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে মানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে তারা এক কথায় বলতে গা ঢাকা দিচ্ছে আর কি। আমরা চাইবো বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুক এবং তারা আমাদের দাবিটি মেনে নিয়ে আমাদের সুষ্ঠু পরিবেশ করে দিক। আমরা আবার ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা তো একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। সুতরাং আমাদের দাবিগুলো যদি ফুলফিল না হয় তাহলে আমরা পরবর্তীতে আলোচনার পর ইমিডিয়েটলি আমরা আমাদের কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে বাধ্য হব। এদিকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আর পুলিশ প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। আশা করি যদি তাদের এটা ন্যায্য ডিমান্ড হয়, এটা বাংলাদেশ সংবিধান এবং আইনের বিধান বা এই ভার্সিটির যে নিজস্ব একটা কনস্টিটিউশন আছে ওইটার আলোকে তারা এটা সমাধান করবে। চাকরিতে প্রবেশে বৈষম্য নিরসনে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে আন্দোলন করছেন বাকৃবির ভেটেরিনারি এবং পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রবিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় বহিরাগতরা। এতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ২ দিনের সংঘর্ষের দায়ে ৯৫ জনের নাম উল্লেখ মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব পরীক্ষা। এদিকে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় নিয়ে এখনও অভিযোগ করছে বেশিরভাগ শিক্ষার্থী ও ছাত্র সংগঠন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত সহ ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন। ভাড়া বাসার দারোয়ান নারী শিক্ষার্থীকে হেনস্থা করার অভিযোগ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় শনিবার মধ্যরাতে। এই ঘটনার জেরে পরদিন আবার শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়। আহত হন প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী। ভাঙচুর হয় এলাকার লোকজনের বসতবাড়ি সহ দোকানপাট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম। সংঘর্ষে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
রবিবারও সংঘর্ষের দিন আক্রান্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা না করেই শিক্ষক নিয়োগ বোর্ড বসানো ও আহত শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ এনে প্রশাসনের পদত্যাগের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলো। ক্যাম্পাসের কিছু ছাত্রনেতা যারা ছোট্ট একটা ঘটনাকে উস্কে দিয়ে এত বড় কয়েকশো শিক্ষার্থীকে 1500-এর উপর শিক্ষার্থীকে আহত করেছে, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনুক। ভিসি স্যারেরও যে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার যে অপচেষ্টা এবং এলাকাবাসীকে নিরপরাধ হিসেবে দেখানোর যে পায়তারা, সেইটাতে ক্ষুব্ধ হয়েই মূলত তাদের ব্যর্থতা ঢাকতে গিয়ে আমাদের উপর যে দায় চাপানো, এইটারই প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা তাদের পদত্যাগ চেয়ে বসছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরো 1000 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তো ডায়েরি যেটি, সেটি জিডি যেটিকে বলা হয়, সেটি হলো আমাদের অস্ত্রাগার থেকে বা নিরাপত্তা দপ্তর থেকে কিছু দেশীয় অস্ত্র লুট হয়েছে এই সম্পর্কিত একটি জেনারেল ডায়েরি, আর একটি হলো আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করেছে এজন্য একটি মামলা। পরিস্থিতি মোকাবেলা করতে বিকালের সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা সহ 13টি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বরাবরই বলে যাচ্ছি এবং ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম রাতেই গ্রেফতার করবেন, কিন্তু তারা হয়তো পারেননি। আমার ধারণা ওনারা কাজ করে যাচ্ছেন। আমি অনুরোধ করব তারা সবাই যেন এই ব্যাপারে খুবই সক্রিয় থাকে। এই ঘটনায় মোট আহত হয়েছে 431 জন শিক্ষার্থী, আর গুরুতর আহত অবস্থায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আছেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। এখন পর্যন্ত 3 জন শিক্ষার্থীর অবস্থা কম্পারেটিভলি গুরুতর। তারা আইসিইউতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তাররা আমাদেরকে অবহিত করেছেন যে তাদের অবস্থা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং ইমপ্রুভিং। এদিকে সংঘর্ষস্থল জুবরা এলাকায় বসবাসরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ফিরতে পারছেন না বাসায়। হাসান আহমেদ, 71। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি দর্শক জানবো। এই মুহূর্তে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাহফুজ, আপনি সেখানে রয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি আজকে কেমন দেখছেন? লিনিয়া, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, গত শনিবার দিবাগত রাতে মধ্যরাতে যে সংঘর্ষ শুরু হয় এক নারীকে হেনস্থা করার অভিযোগে, সেই সংঘর্ষের রেশ পরবর্তী দিনও ছড়িয়ে যায় এবং এতে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং এই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল। আমরা যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী, যৌথ বাহিনী মোতায়েন রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা টহল দিবে এবং গতকাল রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে, যেখানে যে 144 ধারা জারি ছিল, সেটি কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এবং তবে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর যে টহল রয়েছে, সেই টহল কিন্তু অব্যাহত থাকবে। লিনা, যদি একটু বলি, গতকালকে বিকাল 3টার সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিন্ডিকেট মিটিং ডাকে এবং সেই সিন্ডিকেট মিটিং এ মোটা দাগে 13টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিন্ডিকেট মিটিং এর যেই গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হলো যে সংঘর্ষের ঘটনায় যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় সেটি মোকাবেলা করা তাদের মূল আলোচ্য বিষয় ছিল। সেখানে যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো যদি কয়েকটি আমি আপনাকে বলি, সেটি হলো যে গত শনিবার এবং রবিবার যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ প্রথমত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সেটি দুঃখ প্রকাশ করে এবং নিন্দা এবং প্রতিবাদ জানায়। পাশাপাশি যে আহত যে শিক্ষার্থীরা রয়েছে, সেই আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদান, পাশাপাশি তাদের যে চিকিৎসা সেবার জন্য ক্ষয়ক্ষতি হয়ে চিকিৎসা সেবার জন্য যে ব্যয়ভার, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হলো উদ্ভূত ঘটনায় যে আহত যে শিক্ষার্থীরা হয়েছে, সেই আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার একটি উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়। আমরা ইতিমধ্যে দেখি যে খসড়া তালিকায় প্রায় 431 জনের মতো শিক্ষার্থী যে আহত হয়েছেন, সেই আহত তালিকা কিন্তু একটি প্রকাশ করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের জন্য বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একটি মডেল থানা স্থাপন করার জন্য তারা আবেদন জানায়। পাশাপাশি রেলগেট এলাকায়, বিশ্ববিদ্যালয়ের যে রেলগেট এলাকাটা রয়েছে, সেই রেলগেট এলাকায় একটি পুলিশের চৌকি বসানোর সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেই সমস্যার মধ্যে দীর্ঘদিন ধরে ভুগছে, সেটি অন্যতম হলো যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কটেজ এবং মেস রয়েছে, সেগুলো যে ভাড়া বাসার অতিরিক্ত ভাড়া সহ নানাবিধ সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু মালিকদের, কটেজ মালিক এবং ভবন মালিকদের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার সমস্যার সমাধান করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার জন্য, অর্থাৎ নতুন করে 2টি অ্যাম্বুলেন্স সংযোজন করা, পাশাপাশি 50 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল রূপান্তর করার জন্য ডিপিপি প্রণয়ন করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। তো বিশ্ববিদ্যালয়ের এছাড়াও আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে যে হলগুলো সংস্কার করা, আবাসিক হলগুলো, এবং 10 তলা বিশিষ্ট 10টি হল অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে আমরা দেখি
মাহফুজ শুভ্র, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে চট্টগ্রাম থেকে মাহফুজ শুভ্র যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি। আরও একদিন বেড়েছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলনের সময়। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বেড়েছে আরও 2 দিন। আজ শেষ দিনের মতো মনোনয়নপত্র তুলতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এদিকে নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার এবং প্রার্থী হতে পারবেন। মঙ্গলবার কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসু নির্বাচন কমিশনারদের মধ্যে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। সিইসি জানান, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য মনোনয়ন ফর্ম তোলার সময় আরও একদিন বাড়ানো হয়েছে। এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কার্যক্রমের সময় বেড়েছে 2 দিন। আগামী 4 ও 7 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ঠিক করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025-এ সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। মনোনয়নপত্র বিতরণ আজকে লাস্ট ডেট ছিল 2 তারিখ। এটা এই ফার্স্ট ইয়ার 2024-25 শিক্ষার্থীদের জন্য আরও একদিন বাড়িয়ে 3/9/2025 তারিখ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9/2025 ও 7/9/2025 বৃহস্পতিবার ও রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, নতুন করে আরো কতজন মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিলেন কতজন, সে বিষয়টি জানাবেন এবং নির্বাচনে অংশ নিতে পেরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কি প্রতিক্রিয়া দেখছেন? নিঃসন্দেহে একটি তাদের তো ভালো লাগার বিষয় কাজ করছে এবং আপনি যেটি বলছিলেন যে এটি কিন্তু গতকালের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে একটা, যে এই যে প্রথম বর্ষের যে শিক্ষার্থী তারা রাকসুতে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন এবং চাইলে তারা প্রার্থীও হতে পারবেন। তো এই যে তাদের এই সিদ্ধান্তটি, এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রদল এই দাবিটি নিয়ে তারা সরব ছিলেন এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু তারাও চাইছিলেন যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন তাদের ভোট দেওয়ার সুযোগটি পান। আসলে কমিশন বলছিল যে তারা যখন ভর্তি তফসিল ঘোষণা হয় তখন তারা তাদের ভর্তি কার্যক্রম সেটি শেষ হয়েছিল না, সেই জন্য তাদের কিছু জটিলতা ছিল। তবে সবকিছু বিবেচনা করে একটি অংশগ্রহণমূলক রাকসু নির্বাচনের লক্ষ্যে কিন্তু কমিশন গতকাল এই সিদ্ধান্তটি নিয়েছে এবং এর ফলে তফসিলে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। নির্বাচনের দিনটি ঠিক রেখে তফসিলের ভেতরে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। একটু ছোট করে আপনাকে জানিয়ে দিতে চাই যে মনোনয়ন যে বিতরণ কার্যক্রম সেটি আজকেও চলবে। আজকে শেষ দিনের মতো বেলা 10টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে। এরপরে 4 এবং 7 সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মনোনয়ন বাছাই করা হবে 8 ও 9 সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর এবং এই তালিকা নিয়ে যে সমস্ত আপত্তি এবং নিষ্পত্তি সেই জন্য 11 তারিখ ধার্য করা হয়েছে এবং মনোনয়ন প্রত্যাহারের জন্য 13 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আর চূড়ান্ত তালিকা যেটি সেটি 14 তারিখে প্রকাশ করা হবে এবং 25 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে রাকসু। এখন পর্যন্ত তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট চলবে এবং আপনি জানেন যে এবার রাকসুতে প্রথম যে ডোপ টেস্টের বিষয়টি রাখা হয়েছে, নমুনা সংগ্রহ কার্যক্রম চলছে। যেহেতু মনোনয়ন উত্তোলনের সময় বৃদ্ধি পেয়েছে সে কারণে ডোপ টেস্টের সময়টিও কিন্তু বাড়ানো হয়েছে। আজকে যারা যদি কেউ মনোনয়ন নিতে চান তারা সকাল 8টা থেকে বেলা 11:30টা পর্যন্ত তাদের নমুনা প্রদান করতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে। এখন আসলে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সবাই প্রত্যাশা করছেন এবং নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এবং শিক্ষার্থীরা তারা দাবি তুলছেন যে এই রাকসু নির্বাচন দীর্ঘ প্রায় 35 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় সেই প্রত্যাশাই সবাই রাখছেন। রাশিদুল হক রুশু, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে আবারও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাশিদুল হক রুশু।
জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার। জোটবদ্ধ ও স্বতন্ত্রভাবে ভোট চাইতে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন বাস্তবসম্মত প্রতিশ্রুতিগুলো তারা সাদরে গ্রহণ করবেন। এদিকে জাকসু বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার পাশাপাশি প্রার্থীরা দাবি জানিয়েছে সংলাপ ও ভোটের সময় ক্লাস পরীক্ষা শিথিলের। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চম দিনে সকাল 11:30টার দিকে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ এবং নতুন কলা অনুষদ থেকে প্রচার শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের প্রার্থীরা প্রচারে নামে। ভোটারদের মন জয় করতে লিফলেট বিতরণের পাশাপাশি প্রতিশ্রুতি দেন প্রার্থীদের। সব দরকারি বিষয়গুলোতে যারা প্রশাসনকে প্রেশারাইজ করে আমাদের যে ডিমান্ডগুলো সেগুলো আদায় করতে পারবে, আমরা মনে করি তাদেরকে ভোট দেওয়াই আমাদের শ্রেষ্ঠ। একটা অনুরোধই করবো যে আপনারা বাস্তবধর্মী ইশতেহার দিবেন, যেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব। জাহাঙ্গীরনগরের নির্বাচনী পরিবেশ সন্তোষজনক জানিয়ে প্রার্থীরা বলছেন জাকসু বানচালের চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে। শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট বিচক্ষণ এবং শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। তাদের গ্রহণযোগ্যতা আপনারা হারাবেন না। আপনারা যদি এভাবে শিক্ষার্থীদের প্রাণের দাবির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান, শিক্ষার্থীরা কিন্তু আপনাদেরকে এখান থেকে বয়কট করতে বাধ্য হবে। এই জাকসু নির্বাচনকে কোনোভাবে যদি বানচাল করার চেষ্টা করে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ অপশক্তিকে রুখে দিব এবং আমরা চাই যে 11 তারিখে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক প্রার্থীর দাবি নির্বাচনী সংলাপ ও ভোটের সময় ক্লাস পরীক্ষা শিথিলের, কারণ সংলাপের মাধ্যমেই ভোটাররা যেন প্রার্থীর যোগ্যতা বুঝতে পারে। ক্যাম্পাসের সবচেয়ে গণতান্ত্রিক উৎসব, সেটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য না, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নতুন সূচনা। সেক্ষেত্রে প্রশাসন কেন কি চিন্তা করলে পরীক্ষা দিয়ে রাখবে? ডিসেবল যারা আছে তারা একটা আবেদন করেছে যে তাদের জন্য যাতে ব্রেল পদ্ধতিটা চালু করা হয়। তারা খুবই আগ্রহী, তারা ভোট দিতে খুবই আগ্রহী। তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা চালুর জন্য আমরা বিশেষভাবে আবেদন রাখবো। 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রার্থীদের প্রচার। 11 সেপ্টেম্বর হবে 10ম জাকসু নির্বাচন। নির্বাচনে ভোট দেবেন 11,919 জন। আগামী 11 সেপ্টেম্বর। বনশ্রী হালদার, 71। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের দিনের কার্যক্রম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক প্রার্থীদের প্রচার কেমন চলছে এই মুহূর্তে, কি দেখছেন তারা প্রচারে নেমে কি বলছেন? এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? লিমি, আজ কিন্তু ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা করবেন প্রার্থীরা। আমরা কিন্তু দেখেছি যে জাকসু নির্বাচনে যে সকল প্রার্থীরা আছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিটি হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা তাদের প্রচারণা চালাচ্ছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের সংলাপগুলো তুলে ধরছেন এবং তারা যেটি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন খাবারের মান উন্নয়ন আবাসিক হলে খাবারের মান উন্নয়ন সহ বিভিন্ন পরিবহন খাতে সমস্যার সমাধান এবং শিক্ষার্থী বান্ধব যে ক্যাম্পাস সেটি তারা তুলে ধরার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা যেমনটি আশা করছেন যে তারা তাদের পছন্দের যে সকল প্রার্থীরা রয়েছেন যারা তাদের অধিকার আদায় করতে পারবে এবং বাস্তব ভাবে তুলে ধরতে পারবে, তারা তাদের পছন্দ অনুযায়ী এই প্রার্থীদেরই কিন্তু তারা এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাকে জানিয়ে রাখি যে গেল শুক্রবার ঠিক বিকাল 4টার পর থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয় এবং যা চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত এবং দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচনে কিন্তু আগামী 11 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার নির্বাচনে কিন্তু 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। তাছাড়া এবার কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই জাকসু নির্বাচনে আমরা কিন্তু ক্যাম্পাসে প্রতিনিয়তই দেখছি যে যারা প্রার্থীরা রয়েছেন তারা ব্যালটের মাধ্যমে দেখিয়ে তারা তাদের ভোট চাচ্ছেন। এছাড়া এই নির্বাচনে কিন্তু মোট 25টি পদ রয়েছে, যার বিপরীতে কিন্তু 179 জন এবং যেটি হলো শীর্ষ পদ সহসভাপতি ভিপি পদে, সেই পদে কিন্তু এবার 10 জন এবং সাধারণ সম্পাদক জিএস পদে কিন্তু। জাহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজকের কার্যক্রমগুলো আমরা জানছিলাম সহকর্মী জাহিদুল ইসলাম অনেকের কাছ থেকে। হাওড়া অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সুনামগঞ্জে 4টি নো অ্যাম্বুলেন্স দেয়া হলেও একদিনের জন্য সেসব ব্যবহার হয়নি। অযত্ন অবহেলায় সবগুলোই এখন বেহাল। এলাকাবাসী বলছেন উপজেলাবাসী কেন এর উপকার পেল না
সেটি খতিয়ে দেখা উচিত। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন শুরুতে অ্যাম্বুলেন্সটির কোনো চালক ছিল না। এছাড়া ত্রুটি সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জামালগঞ্জ উপজেলায় 2018 সালে আনা হয় এই নো অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় ঝোপের ভেতরে থেকে এটি এখন অকেজো। এলাকাবাসীর দাবি, নো অ্যাম্বুলেন্স থাকলেও স্থানীয়দের জন্য কখনোই তা ব্যবহার করা হয়নি। হদিস নেই গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির। অ্যাম্বুলেন্স আসছে তখন আমরা দেখছি না, বাড়িতে কোনো সময় দেখছিও না, শুনছিও না, আমরা জানিও না। হাওর অঞ্চলে যে মানুষগুলো আছে তারা তো এই সুবিধাটা পাচ্ছে না। তারা দেখাইতেছে যে ট্রলার রাতে হলে এটাও চলে না। তারা কিছু লোকাল ট্রলার আছে, এগুলো তো দিনের বেলায় চলে, রাতে এমার্জেন্সি রোগীর জন্য কোনো ব্যবস্থাই নাই। যে নো অ্যাম্বুলেন্সটা আছে এটা যদি সঠিকভাবে চালু করে তাহলে আমাদের যে এই হাওর পাড়ের লোকজন আছে রোগী নিয়ে দ্রুত ডেলিভারি রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাইতে পারে। এলাকার লোকজন জানান, কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলায় 4টি নো অ্যাম্বুলেন্স কেনে স্বাস্থ্য বিভাগ। প্রতিটি নৌযানের দাম দেখানো হয় 30 থেকে 40 লাখ টাকা, যার উপকার পায়নি কেউ। এলাকার অবহেলিত মানুষ, গরিব মানুষ, আমাদের এলাকায় যদি এই নৌ ইঞ্জিনটি চলতো তাহলে আজকে আমাদের এই অসুবিধাটুকু হতো না। বিগত সরকার আমলে হাওরে 4 উপজেলায় 4টি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেই হিসেবে সাল্লো একটি নৌ অ্যাম্বুলেন্স আমরা দেখেছি, কিন্তু এটা অব্যবস্থাপনার কারণে এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে 17 ধরনের সরঞ্জাম থাকার কথা থাকলেও প্রায় সবগুলোই খোয়া গেছে। সিভিল সার্জনের দাবি, অ্যাম্বুলেন্সগুলো শুরু থেকেই নষ্ট হয়ে আছে। একাধিকবার সংস্কারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সেগুলোর লাইফ টাইম বেশ কয়েকটা চলে গেছে ইতিমধ্যে। তারপরেও যদি বিশেষজ্ঞরা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে বলেন যে চালু করা যাবে, তাহলে চালক এবং ফুয়েল বরাদ্দ সাপেক্ষে আমরা চালুর উদ্যোগ নেব। হাওর অঞ্চলে শুকনো মৌসুমে চলতে হয় হেঁটে, আর বর্ষায় নৌকায়। জরুরি চিকিৎসার প্রয়োজনে তাদের নৌকায় করেই হাসপাতালে যেতে হয়। আব্দুল আল মামুন, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নো অ্যাম্বুলেন্সগুলো কেন ব্যবহার করা হচ্ছে না, এই বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর অধ্যুষিত জেলা এবং এই জেলার বেশিরভাগ উপজেলার যাতায়াত ব্যবস্থা বর্ষায় দুর্গম এবং দুর্বুদ্ধ হওয়ার কারণে এই এলাকার মানুষ একেবারে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যারা জরুরি সেবা নিতে হয় তাদের ক্ষেত্রে বলা যায় যে এটি একটি হতাশার বিষয়। আমি যদি আপনাকে জানাই, বিগত সরকারের সময়ে সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরি স্বাস্থ্যসেবা বিশেষ করে 4টি উপজেলা সাল্লা, তাহিরপুর, তারপরে জামালগঞ্জ এবং ধর্মপাশার জন্য একটি প্রকল্পের আওতায় 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনা হয়। কিন্তু আমরা যতদূর কথা বলে জানতে পেরেছি এবং সরজমিনে স্থানীয়দের সাথে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এই 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনার পর থেকে একদিনও আসলে ব্যবহার হয়নি। এর পেছনে যে কারণ আমরা যতদূর জানতে পেরেছি, স্বাস্থ্য বিভাগের তৎকালীন সময়ে কর্মকর্তা যারা ছিলেন, এই নৌ অ্যাম্বুলেন্সের দায়িত্বে যারা ছিলেন, তাদের একটি উদাসীনতা এবং দায়িত্বহীনতা আমরা পরিলক্ষিত হয়েছে এবং এটি চালুর ক্ষেত্রে কোনো ধরনের আসলে তারা উদ্যোগ গ্রহণ করেননি। আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, ডাক্তার জসিমউদ্দিন আমাকে যেমনটা জানিয়েছেন যে বিগত সময়ে এটি আসলে চালু করতে যে উদ্যোগ গ্রহণ করার কথা ছিল সেটি আসলে দেখা যায়নি। কেননা এই নৌ অ্যাম্বুলেন্স চালু করার ক্ষেত্রে প্রয়োজন ছিল দক্ষ চালক এবং আরো কিছু সরঞ্জামাদি, সেটি আসলে দেয়া হয়নি বা অনুপযোগী ব্যবস্থা আসলে করা হয়নি। এর ফলে এই যে উপকারটি পাওয়ার কথা ছিল সেটি আসলে হাওর অঞ্চলের মানুষ পাননি। আমি শহীদ নূর আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন বিস্তারিত। কুড়িগ্রামে 5 বছর আগে সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে জেল হাজতে পাঠানোর পর স্বস্তি জানিয়েছেন নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। তিনি জানান, দেরিতে হলেও এখন তার ন্যায় বিচার পাওয়ার পথ খুলেছে। আর তার আইনজীবীও জানান, এই নির্যাতনের সুষ্ঠু বিচার হলে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে এগোবে দেশ। তবে আসামি পক্ষের আইনজীবী এ নিয়ে কোনো কথা বলতে চাননি।
রাজ্য মুস্তাফিজের তথ্য ছবিতে বিস্তারিত। কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে 2020 সালের 13 মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেট ভেঙে ধরে নিয়ে আসে জেলা প্রশাসনের 3 ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরিফ জানান তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশ্যে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আমার ঘরের দরজা ভেঙে আমার স্ত্রী সন্তানদের সামনে সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায়। তাদের সামনে আমাকে মারধর করা শুরু করে। এরপর আমাকে ক্রসফায়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে আমাকে জেলা প্রশাসনে ফিরে নিয়ে সেখানে আমাকে বিবস্ত্র করে নির্মমভাবে পিটানো হয়। এরপর আমাকে মধ্যরাতেই কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পর আমি জানতে পারি যে আমাকে মাদক রাখার দায়ে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই সময় এ নিয়ে সারা দেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হয়। একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় আদালত। জামিনে মুক্তি পেয়ে ডিসি সুলতানা পারভিন ও 3 ম্যাজিস্ট্রেট সহ অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে এজাহার দায়ের করেন আরিফ। হাইকোর্টের নির্দেশে 2020 সালের 31 মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটি তদন্ত করে ঘটনার দীর্ঘ 5 বছর পর আদালতে চার্জশিট দাখিল করেছে। এতে সুলতানা পারভিন, ওই সময়ের আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং SM রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়। এর জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন সুলতানা পারভিন। আদালত তার জামিন নামঞ্জুর করে। সুলতানাকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় আরিফ জানান দীর্ঘদিন পর হলেও তিনি ন্যায় বিচার পাওয়ার পথে হাঁটছেন। এটা বিচার বিভাগের স্বকীয়তা, বিচার বিভাগের স্বাধীনতারও একটা দৃষ্টান্ত এটি। আমি আশা করি যে বাকি আসামিরাও আইনের আওতায় আসবে এবং আমি পুরো প্রক্রিয়াতে একটা ন্যায় বিচার পাবো। আরিফের আইনজীবী আজিজুর রহমান দুলু জানান বাদীপক্ষের আইনজীবী হিসেবে তিনি সন্তুষ্ট। আমরা এই আদেশে ন্যায় বিচার আপাতত পেয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগ একটি অনন্য উচ্চতায় আরোহণ করেছেন এই আদেশের মাধ্যমে। এবং এদিকে বিবাদী পক্ষের আইনজীবী কোনো কথা বলেননি। এ নিয়ে কথা বলতে চাইলে তিনি রীতিমতো অসৌজন্য আচরণ করেন। হাসান আহমেদ, 71। নাটোরের জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার AHM আমিরুল ইসলামের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বে খুন হয়েছেন চিকিৎসক। হত্যার দায়ে চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। বুলবুল আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উদ্ধার হয় ডাক্তার AHM আমিরুল ইসলামের গলা কাটা মরদেহ নিজ মালিকানাধীন হাসপাতাল জনসভার 3য় তলার ঘুমানোর ঘর থেকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের 3 সেবিকা সহ 5 জনকে আটক করে। পরে এক পর্যায়ে নাটোর শহর থেকে মূল অভিযুক্ত নিহত চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকেও আটক করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনসেবা হাসপাতাল পরিদর্শন শেষে নাটোরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার। ব্রিফিংয়ে তিনি জানান চিকিৎসক, তার ব্যক্তিগত সহকারী এবং এক সেবিকার মধ্যে ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। মূলত এই একটা মেয়েকে কেন্দ্র করে একটা ত্রিমুখী একটা বিষয় মূলত আমাদের তদন্তে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে গ্রেফতার আসাদ জানান জনসেবা হাসপাতালের সেবিকার প্রেমে পড়েন ডাক্তার আমিরুল ইসলাম। এর আগে এই সেবিকা তার সঙ্গে সম্পর্কে ছিল। এটা জানতে পেরে আমিরুল নিজের শয়নকক্ষে তাকে ও সেই সেবিকাকে মারপিট করেন, তাকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষুব্ধ আসাদ বগুড়া থেকে একটি কালো বোরখা ও 2টি ধারালো ছুরি কিনে চিকিৎসকের শয়নকক্ষে গোপনে অবস্থান নিয়েছিলেন এবং সুযোগ বুঝে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে আসাদুল স্বীকার করেন। 26 তারিখ চাকরি চলে গেছিল আসাদের, 25 তারিখ তাকে মারধর করা হয়েছে ওই মেয়ে সহ। এই প্রেক্ষিতে তার ক্ষোভ ছিল এরকম, তার একটা প্রেমের একটা বিষয়, সেটা বাধাগ্রস্ত হওয়ার কারণে সে মূলত
ওনাকে সে মনে করছে তার প্রেমের পথে বাধা, তার বিয়ের পথে বাধা। এই ক্ষোভ থেকে মূলত সেই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটাইছে। সোমবার রাতে আমিনুলের স্ত্রী তাসমিন সুলতানা বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। হাসান আহমেদ, ৭১। পটুয়াখালীর কলাপাড়ায় ৩টি গোডাউনে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই সময় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পৌর শহর ও আলিপুর এবং মহিপুরের সংঘবদ্ধ একটি চক্র এই অবৈধ জাল গোপনে বিক্রি করে আসছে। এমন খবরে উপজেলা প্রশাসনের সহায়তায় ব্যবসায়ী শ্যামল, আসলাম ও মাহফুজ হোসেনের 3টি গোডাউনে অভিযান চালানো হয়। এই সময় প্রায় 20 লাখ টাকা মূল্যের 300 পিস চায়না দুয়ারি জাল এবং প্রায় 40 লাখ টাকা মূল্যের 2 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, অবৈধ এসব জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং 3 ব্যবসায়ীকে 40,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। খাগড়াছড়ির মানিকছড়িতে মোহাম্মদ জহির মিয়া নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা সদরের CNB এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 6-7 বছর ধরে জহির মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মান অভিমান চলছিল। অভিমানের এক পর্যায়ে গত কয়েক বছর যাবৎ উপজেলা সদরের CNB এলাকার একটি পুকুর পাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে একাই বসবাস করতেন। মঙ্গলবার স্থানীয়রা ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাড়ি থেকে বেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তাকে বহুবার বাড়িতে ফেরাতে চেয়েছেন, কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করেই তিনি চলতেন। মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক সাদ্দাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। মাদারীপুরের শিবচরে 3 মাস বয়সী এক শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত মা রহিমা আক্তারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার ভাড়া বাসা থেকে শিশুকন্যা মারিয়াকে নিয়ে বের হন মা রহিমা আক্তার। তবে 1 ঘন্টা পর শিশুটি ছাড়া একা বাসায় ফিরে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। প্রথমে দাবি করেন চেতনানাশক খাইয়ে কেউ শিশুটিকে চুরি করেছে। পরে জানান তাকে কোথায় ফেলে রেখে গেছে অজ্ঞাতরা। পুলিশ তদন্তে নেমে রহিমাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, নিজেই শিশুটিকে ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। পরে মঙ্গলবার রাত 8:30টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেন না আসতে পারে এবং তারেক রহমান যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সেজন্য জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোঁকাবাজি। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, জামায়াত এদেশে সবসময় তাদের ওয়াদা ভঙ্গ করেছে। তারা 47 ও 71 স্বীকার করে না। এমনকি 5 আগস্ট ও গণ অভ্যুত্থানের পর জামায়াত নেতা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। এখন তারা নতুন একটি শব্দ নিয়ে আসছে, পিআর। এটি খায় না, গায়ে দেয় এদেশের মানুষ তা জানে না। এই সময় তিনি সমগ্র জাতিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে বিএনপি নেত্রী শামীমা বরকত লাকি সহ বিএনপি অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার ঢাকার বাসা হোক, এখানকার বাসা হোক, আপনি তার সুখ দুঃখের জন্য আপনার রাস্তাঘাট, আপনার ছেলে মেয়ের লেখাপড়া, আপনি তার কাছে যাবেন, তার সাথে দেখা করতে যাবেন। আপনি ভোট দেবেন, এখানে নির্বাচিত হবে দিনাজপুর থেকে, নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রাম থেকে। এই ব্যবস্থা আপনারা মানেন? এই ব্যবস্থার কথা আজকে জামাত বলছে। শুধুমাত্র বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা না যেতে পারে, তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী না হতে পারে, সেই কারণে এর বিরুদ্ধে আমাদেরকে আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার তারাবো পৌরসভার 3 নং ওয়ার্ডের তেতলাবো খালপাড় এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
খালটি ভরাট হয়ে যাওয়ার কারণে বছরের পর বছর ধরে এলাকাবাসী জলাবদ্ধতায় ভুগছেন। বর্ষা মৌসুমে বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। জনগণের দুর্ভোগ কমাতে এবং জলাবদ্ধতা নিরসনে নিজের উদ্যোগে এই খাল খনন কর্মসূচি হচ্ছে বলে জানান তিনি। দীর্ঘ 11 বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে। তবে কাউন্সিলের পর অনুষ্ঠিত ভোট গণনার সময় হট্টগোল ও কিছু ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে। মঙ্গলবার বেলা 12টায় জেলা শিল্পকলা একাডেমিতে দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা পার করেছে। অতি দ্রুত সুস্থ একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কাউন্সিল শেষে শিল্পকলা একাডেমিতে ভোট হয়। সদর উপজেলার 7টি ইউনিয়নের 497 জন কাউন্সিলরদের মধ্যে 482 জন ভোট দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নারী প্রার্থীকে শিবির কর্মীর গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসের বট চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের হুমকি, হেনস্থা ও সাইবার বুলিং নারী সমাজে নিরাপত্তার উপর আঘাত। অবিলম্বে এসব সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে 6 দিন ব্যাপী আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সোহরাওয়ার্দী মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো। উদ্বোধনী খেলায় লালমনিরহাট পৌরসভা বিএনপি একাদশ 5-2 গোলে হাতীবান্ধা উপজেলা বিএনপি একাদশকে পরাজিত করে। 6 দিন ব্যাপী ফুটবল খেলায় 7টি দল অংশ নেবে। আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এদেশের যুব সমাজকে ধ্বংস করেছে। যুবকদের আবারও উদ্যমী করতে এমন খেলার আয়োজন বারবার করার আশ্বাস দেন তিনি। এছাড়া নির্বাচন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও দেশের নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, তবে তার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী সরকারের আওতায় দেশ বিভিন্ন খাতে যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একইভাবে খেলাধুলাকেও আমার মনে নির্বাসনে পাঠিয়েছিল। খেলার পরিবর্তে নেশার আবির্ভাব করা হয়েছে। পরিকল্পনা ছিল বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া, কারণ নেশা আক্রান্ত হলে শারীরিক মানসিকভাবে দুর্বল হয়ে যায় যুব সমাজ। সেই যুব সমাজ কোনো আন্দোলন, বিপ্লব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি হারিয়ে ফেলে। পাবনার ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ টেক্সটাইল মিল প্রাঙ্গণ এখন পরিযায়ী ও দেশি পাখিদের নিরাপদ আবাসস্থল বা অভয়াশ্রম। 6 দশকের ঐতিহ্যবাহী এই মিল প্রাঙ্গণের প্রায় 2 শতাধিক ছোট বড় গাছে বাসা বেঁধেছে পরিযায়ী শামুক খোলা সহ নানা প্রজাতির পাখি। সোহাগ মল্লিকের ছবি ও মোস্তাফিজুর রহমানের দেয়া তথ্যে প্রতিবেদন। ঝাঁকে ঝাঁকে উঠছে সাদা ও ধূসর রঙের শামুকল সহ নানা প্রজাতির পাখি। সবুজ গাছপালা আর শান্ত পরিবেশের কারণে সারস, পানকৈরি সহ পাখির কলতানে মুখর পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিল প্রাঙ্গণ। পৌরসভার জনবহুল এই এলাকাতেই 1 যুগ ধরে এসব পাখিদের বসবাস। নিরাপদ আশ্রয় আর পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় মিল প্রাঙ্গণে পরিণত হয়েছে পাখিদের স্থানীয় নিবাসে। তবে শীত শুরু হলেই দল বেঁধে পাখিরা চলে যায় অন্য জায়গায়। শীতের শেষে আবার ফিরে আসেন এই নিরাপদ নিরে। তাদের যেন কেউ বিরক্ত করতে না পারে, সেই জন্য বহিরাগতদের প্রবেশ করতে দেয় না কারখানা কর্তৃপক্ষ। পাখিগুলোর সাথে দীর্ঘদিনের সম্পর্ক এখানকার কর্মরত শ্রমিক, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের। 12 বছর ধরে এই পাখিগুলো, অতিথি পাখিগুলো আসে এবং তারা খুব ভোরে আহারের জন্য চলে যায়। আবার 1 ঘন্টা পর তারা আসে তার বাচ্চাদের জন্য ওই মাছ নিয়ে, শামুক নিয়ে। প্রত্যেক বছরেই প্রায় 6 মাস 7 মাস করে এখানে বিচরণ করে। যখন শীতের শুরু হয় তখন পাখি চলে যায়। জুন জুলাই আসে,
বাচ্চাদের ডিম পারে, বাচ্চা দেয়, বাসা করে, বাচ্চা দিয়ে বাচ্চা যখন আবার আপনার ওরা উড়ার মতো হয়ে যায় তখন ওরা চলে যায়। এমডি স্যার উনিও আমাদেরকে মানে কর্তৃপক্ষ উনি নির্দেশনা দিয়ে রাখছে যে পাখিকে যাতে আমরা কোনো ডিস্টার্ব না করি বা কেউ যাতে ডিস্টার্ব না করে। এছাড়া পাখির নিরাপদ বসবাসের জন্য মিল এলাকাতে অভয়ারণ্য ঘোষণা করেছেন মিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এরকম নির্দেশনা আছে যে কোনো রকম পাখি শিকার করা যাবে না বা এরকম তাদেরকে শিকার করতে যারা আসবে তাদের হাতে পরিচালনা করার জন্য আমরা সেভাবে তৎপর আছি। আর আমাদের এখানে সিকিউরিটি গার্ড যারা আছে তারা যথেষ্ট তৎপর। পাখিদের এই অভয়াশ্রম দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন আসছেন পাখি প্রেমীরা। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।